ভোরের আলো ফোটার বেশ কিছুক্ষণ আগেই বুদ্ধুরাম তার ঝুপড়ি থেকে বেরোয়। বুদ্ধুরামের একমাত্র ছেলে বেচারাম তখন মায়ের গলা জড়িয়ে অঘরে ঘুমোচ্ছে। বুদ্ধুরাম ওর ছেলেকে এলাকার খিচুড়ি স্কুলে ভর্তি করে দিয়েছে। বুদ্ধুরাম লিখতে পড়তে জানে না, কিন্তু ওর ছেলে লিখতে পড়তে শিখেছে। বুদ্ধুরামের গর্ব হয় ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে। বুদ্ধুর ছেলে সাবুর পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে। বুদ্ধুরাম প্রতিদিন বিকেলে বাড়ি ফেরার সময় সাবুর পাঁপড় ভাজার প্যাকেট নিয়ে আসে। ছেলেটা সেই সময় বুদ্ধুরামের ফিরে আসার পথের দিকে তাকিয়ে বসে থাকে। বুদ্ধুরাম ওর ছোলার ভিতর থেকে পাঁপড় ভাজার প্যাকেট বার করা মাত্রই বেচারাম ছুটে এসে ওর বাবাকে জড়িয়ে ধরে। বুদ্ধুরামের তখন খুব আনন্দ হয়। বুদ্ধুরামের পেশা রাস্তার পাশে পড়ে থাকা কাঁচের শিশি, বোতল, দুধের খালি প্যাকেট কুড়িয়ে সেলিম চাচার দোকানে বিক্রি করা। বৃদ্ধ সেলিম চাচা বুদ্ধুরামকে খুব পছন্দ করেন। বুদ্ধুরামের কোনো বন্ধু নেই। সেলিম চাচার বয়স হয়েছে, তিনিও কারো সঙ্গে বিশেষ মেলামেশা করতে পছন্দ করেন না। মাঝে মাঝে যখন বুদ্ধুরাম ওর ঝোলা নিয়ে দুপুরবেলা সেলিম চাচার দোকানে আসে, তখন দুজনে নিজেদের মধ্যে অনেক কথা বলে। বেশি কথা সেলিম চাচাই বলেন। বুদ্ধুরাম কেবল ঘাড় নেড়ে সায় দেয়। বুদ্ধুরাম বোকা হতে পারে, কিন্তু সুবিধে অসুবিধে হলে হাত পাতার জন্য যে এই একটা মানুষই আছে, সেটা বুদ্ধুরাম কখনো ভোলে না। বুদ্ধুরাম ওর হাতের ছোট্ট টর্চটা জ্বালিয়ে নিয়ে তেল ছিটে বস্তাটা কাঁধে ফেলে পিচের রাস্তায় এসে দাঁড়ায়। শীতের রাত, কুয়াশার চাদরে ঢাকা রাস্তা। বুদ্ধুরামের গন্তব্য গ্রামের একদম শেষ প্রান্তে অবস্থিত সুখচাঁদের গুদামঘর। সুখচাঁদ এলাকার নামকরা মাস্তান। গুদামঘরটা সুখচাঁদের ঠেক। গ্রামের হাটের আনাজ ব্যবসায়ীদের থেকে তোলা নেওয়া থেকে শুরু করে জলা জমি ভরাট করা, মাটির রাস্তা পাকা করার বরাত পাওয়া ঠিকাদারদের থেকে কাটমানি আদায় করাই সুখচাঁদের কাজ। আবার শুধু আদায়েই হয় না, ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক ভগ্নাংশ পৌঁছেও দিতে হয়। এই সব শর্ত নির্ভুল পালন করে মাত্র কয়েক বছরের মধ্যেই সুখচাঁদ গোটা গ্রামটাই নিজের আয়ত্তে করে নিয়েছে। সুখচাঁদ একসময় গ্রামের হাট থেকে আনাজপাতি কিনে নিয়ে গিয়ে কলকাতার বাজারে সাপ্লাই করত। এখন সুখচাঁদ নিজেই গ্রামের বাজার চালায়। এখন আর কেউ হাট বলে না। সকলের কাছে এখন হাটের নাম সুখচাঁদ মার্কেট। সুখচাঁদের গোদামঘরে রোজ রাতে মদের আসর বসে। গ্রামের কেষ্টবিষ্টুরা সেখানে জমা হয়। মাঝে মাঝে পুলিশের গাড়িও আসে। কেন আসে বুদ্ধুরাম পরিষ্কার করে জানে না। তবে বুদ্ধুরাম এটা ঠিক জানে যে গোদামঘরের এদিকে সেদিকে অনেক রকম খালি কাঁচের বোতল পাওয়া যায়, দামি মদের বোতল। অন্য কেউ সেই সব বোতল হাতিয়ে নেওয়ার আগেই বুদ্ধুরামকে সেখানে পৌঁছতে হয়। তাই বুদ্ধুরাম তাড়াতাড়ি পা চালায়। বুদ্ধুরাম গুদামঘরের কাছে পৌঁছে কয়েকটা খালি বোতল নিজের বস্তায় ঢুকিয়ে নেওয়ার পরে একটা প্লাস্টিকের ব্যাগ দেখতে পেল। ভাবলো হয়তো ওই ব্যাগের মধ্যে আরো খালি শিশি বোতল আছে, আগেকার জমে গেছিল বলে প্লাস্টিকে করে ফেলেছে। বুদ্ধুরাম ব্যাগটা হাতে তোলা মাত্রই বিকট শব্দ আর আলোর ঝলকানিতে এলাকার মাটি কেঁপে উঠল। বুদ্ধুরামের হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ফুট 5 দূরে ছিটকে পড়ল। যে হাতের আঙুলে পাঁপড় ভাজার প্যাকেট ধরার কথা, সেই হাতের আঙুলগুলো নিষ্ঠুর বারুদের আলোয় ঝলসে ভাজা ভাজা হয়ে গেল। গ্রামের মসজিদে তখন সবেমাত্র ফজরের নামাজ শেষ হয়েছে।
মসজিদ থেকে সকলে যার যার বাড়ির পথে রওনা হয়েছেন। ভোরের মৃদু আলো, মিঠে হাওয়া আর সবে ফুটে উঠতে থাকা পাক পাখালির ডাকের মধ্যে কান ফাটানো শব্দ শুনে নামাজিরা চমকে গেল। সেলিম চাচা নামাজ পড়া শেষ করে বাড়ির পথ ধরেছেন। তখনই ইতিউতি গুঞ্জনে তার কানে ভেসে এলো বুদ্ধুরামের নাম। তিনি কৌতূহলী হয়ে একজন গ্রামবাসীর কাছে প্রশ্ন করে জানতে পারলেন সুখচাঁদ মার্কেটে বোমা ফেটে বুদ্ধুরাম মারাত্মক জখম হয়েছে। সেলিম চাচা দ্রুত পদক্ষেপে সুখচাঁদ মার্কেটের দিকে এগিয়ে গেলেন। রক্তাক্ত বুদ্ধুরামের মুখ থেকে অসহ্য যন্ত্রণার কাতর শব্দ বার হচ্ছে। সেলিম চাচা সেই অবস্থায় দেখার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি একটা গাড়ি ভাড়া করে বুদ্ধুরামকে কলকাতার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন।